দিল্লির আকাশে ধোঁয়া উঠেছিল 10 নভেম্বর। লালকেল্লার দেয়াল কেঁপে উঠেছিল বিস্ফোরণে। আজ প্রায় প্রতিটি তদন্তেই উঠে আসছে বাংলাদেশের নাম। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো বলছে এই হামলার ছায়াটা শুধু পাকিস্তানের উপরে নয়, বাংলাদেশের ভেতরেও লুকিয়ে আছে কিছু অন্ধকার চরিত্র। কিন্তু প্রশ্ন হলো, তথ্যগুলো কতটা নির্ভরযোগ্য? বাংলাদেশ কি সত্যি এই হামলায় ভূমিকা রেখেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, প্রমাণ পাওয়া গেলে ভারত কি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের মতো সামরিক অভিযান চালাতে পারে? দিল্লির বিস্ফোরণের পরপরই ভারত জুড়ে একটাই প্রশ্ন, কে, কেন এবং কিভাবে বিস্ফোরণ হলো? প্রথমে সন্দেহ গিয়েছিল কাশ্মীরি জঙ্গিদের উপর, তারপর পাকিস্তান। কিন্তু তদন্ত এগোতে এগোতে এক নতুন সূত্র সামনে আসে, ঢাকার বনানী। অক্টোবরের শেষ সপ্তাহ। ঢাকার সবচেয়ে অভিজাত এলাকাগুলোর একটি এই বনানী। এখানেই নাকি একটি গোপন বৈঠক হয়েছিল। ভার্চুয়াল স্ক্রিনে ছিলেন পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈবার শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফ, আর সামনের টেবিলে বসেছিলেন হিজাবুল তাহরির ঢাকা প্রধান জুবায়ের আহমেদ, লস্করের অপারেটিভ ইবতেসাম ইলাহি জাহির, আনসারুল্লাহ বাংলা টিমের উপপ্রধান দুজন এবং বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদ, এবং তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা। ভারতীয় সংস্থাগুলো বলছে এটি ছিল অপারেশন সিন্দুর রিভেঞ্জ পরিকল্পনার অংশ। অভিযোগ হলো এখানে ভারতকে লক্ষ্য করে বড় ধরনের সন্ত্রাসী হামলার নির্দেশনা দেওয়া হয়। এই বৈঠকই নাকি পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সরাসরি বলেছেন, বাংলাদেশের মাটি কোনো সন্ত্রাসী হামলায় ব্যবহৃত হয় না। কিন্তু ভারতীয় তদন্ত সংস্থা এনআইএ, আইবি, র বলছে অন্য কথা। তারা দাবি করছে পাকিস্তান থেকে কিছু বিস্ফোরক ও সার্কিট পশ্চিমবঙ্গে পৌঁছায়, সেগুলো রাজশাহী মুর্শিদাবাদ সীমান্ত হয়ে ভারতে ঢোকে, পরে সেগুলোর অংশবিশেষ দিল্লির লালকেল্লা হামলায় ব্যবহৃত হয়। অর্থাৎ ভারতের ভাষায় বাংলাদেশ ছিল অপারেশন লজিস্টিক করিডোর। ঢাকা অস্বীকার করছে, কিন্তু প্রশ্ন হলো, ভারত কি বাংলাদেশের কথা বিশ্বাস করছে? ভারতীয় গোয়েন্দাদের তথ্য দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, ঢাকা বনানীর বৈঠকের পর কয়েকজন জঙ্গি নভেম্বরের শুরুতে রাজশাহীর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। মুর্শিদাবাদের এক বাড়িতে তাদের আশ্রয় দেয় ইখতিয়ার নামে এক বাংলাদেশি পলাতক জঙ্গি। এই ইখতিয়ার সম্পর্কে বলা হচ্ছে তিনি বাংলাদেশের গোয়েন্দা শাখার এক অফিসার হত্যার মামলার পলাতক আসামি। তার মুর্শিদাবাদে একাধিক সেফ হাউস আছে। ভারতীয় গোয়েন্দারা বলছেন লালকেল্লায় হামলার রুটম্যাপ তৈরি হয়েছিল এখানেই। এই বক্তব্য ভারতীয় মিডিয়া দিন দিন আরও জোরালো করছে। 30 অক্টোবর পাকিস্তানের খাইপুর তামিওয়ালি, সেখানকার এক জনসভায় সাইফুল্লাহ সাইফ বলেন, হাফিজ সাইদ অলস বসে নেই, তার ডান হাত বাংলাদেশে আছে। বাংলাদেশ হয়ে ভারতের আক্রমণের প্রস্তুতি চলছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ সাইফের বক্তব্য ভারতের গোয়েন্দা রিপোর্টের সাথে মিল খেতে শুরু করেছে। অর্থাৎ পাকিস্তানের বক্তব্য নিজেই ভারতীয় সন্দেহকে জোরদার করেছে। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে কি হবে? ভারত কি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে? ভারত কি সীমান্তের ভেতরে ঢুকে জঙ্গি আস্তানা ধ্বংস করতে পারে? ভারত কি পাকিস্তানের মতো স্ট্রাইক 2.0 অভিযান করতে পারে? এমন অসংখ্য প্রশ্ন এখন সামনে আসছে। আসুন এসব প্রশ্নের আশঙ্কার বিশ্লেষণ করি। যদি ভারতের কাছে 100% নিশ্চিত প্রমাণ থাকে যে বিস্ফোরক বাংলাদেশ থেকে গেছে, বাংলাদেশি ভূমি ব্যবহৃত হয়েছে, সরকারি কর্মকর্তারা এতে জড়িত, তাহলে ভারতের সামনে 5টি অপশন থাকবে। প্রথম ধাপ, কূটনৈতিক চাপ। ভারত প্রথমে বাংলাদেশকে কৌশলী বার্তা দেবে, হাইকমিশনারকে তলব করবে, গোটা বিষয়টি স্বচ্ছ তদন্ত দাবি করবে। এরই মধ্যে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এটি কূটনৈতিক স্তরের প্রথম ধাক্কা। দ্বিতীয় ধাপ, আন্তর্জাতিক সমর্থন নেওয়া। ভারত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, অস্ট্রেলিয়া, কানাডাকে পাশে নেবে, কারণ পাকিস্তানের প্রতি আন্তর্জাতিক সহানুভূতি কম, কিন্তু বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক আস্থা এখনও অনেক।
ভারত চাইবে বাংলাদেশ সন্ত্রাসী করিডোর হয়েছে এই বয়ান আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করতে। তৃতীয় ধাপ অর্থনৈতিক চাপ, যা সাধারণত দেখা যায় না, কিন্তু পরিস্থিতি গুরুতর হলে ভারত তিনটি কাজ করতে পারে: বিদ্যুৎ রপ্তানি কমানো বা স্থগিত, বর্ডার ট্রেড স্থগিত, ভিসা নীতিতে কঠোরতা। আর চতুর্থ ধাপ সীমান্তে সামরিক চাপ বাড়ানো। যদি ভারত মনে করে বাংলাদেশ সরকারের ভেতরে কোনো জঙ্গি জড়িত আছে, তাহলে সীমান্তে অতিরিক্ত ট্যাঙ্ক মোতায়েন, সেনা মোতায়েন এবং বিমান বাহিনী জোরদার করতে পারে, এবং এটি কিন্তু কয়েক মাস আগে থেকে ভারত করে রেখেছে। পঞ্চম ধাপ সীমিত সামরিক অভিযান। ভারত যদি পাকিস্তানের পেহেলগামের হামলার মতো একটি বড় আক্রমণের কারণ খুঁজে পায়, তাহলে সীমিত সামরিক অভিযান একটি অপশন হতে পারে। এটি হতে পারে অস্ত্র ট্রানজিট হাউসে বা নির্দিষ্ট জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা। কিন্তু এখানে বড় প্রশ্ন, বাংলাদেশ কিন্তু পাকিস্তান নয়। বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক নির্ভরতা, নিরাপত্তা সহযোগিতা, জনমতের বন্ধুত্বপূর্ণ মনোভাব আছে। এসব কারণে ভারতের সামরিক অভিযান চালানো সহজ হবে না। ভারত পাকিস্তানে সামরিক হামলা চালালেও কেন বাংলাদেশে নাও চালাতে পারে? এর তিনটি বড় কারণ আছে। এক, ভারত সামরিক পদক্ষেপ নিলে বাংলাদেশের অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। এই ক্ষতি ভারতের নিজেরও হবে। দুই দেশের মাঝে গভীর সাংস্কৃতিক রাজনৈতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সরাসরি সহযোগিতা করেছিল, সুতরাং সামরিক অপশন ভারতের কাছে শেষ ধাপ। 3, ভারতের সবচেয়ে বড় ভয় বাংলাদেশকে পাকিস্তানের দিকে ঠেলে দেওয়া। যদি ভারত আগেভাগে কঠোর পদক্ষেপ নেয়, তাহলে ঢাকা ইসলামাবাদ চীনের দিকে আরও ঝুঁকতে পারে। এটি ভারতের কৌশলগত পরাজয় হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ কি করবে? বাংলাদেশের সামনে এখন তিনটি কঠিন কাজ আছে। 1, ভারতের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা বাড়ানো। 2, বনানী বৈঠকের অডিও ভিডিও স্বচ্ছ তদন্ত করা। যদি সত্যি কোনো সরকারি কর্মকর্তা সেখানে থাকে, এটি বাংলাদেশের জন্য বড় সংকট। 3, পাকিস্তানের সংগঠনগুলোর ওপর কঠোর ব্যবস্থা নেওয়া। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি সত্যি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে? সাধারণভাবে দেখলে সম্ভাবনা খুবই কম, কিন্তু সম্ভাবনা যে একেবারে নেই তা কিন্তু নয়। কারণ যদি লালকেল্লার বিস্ফোরণের মূল পরিকল্পনা বনানী হয়ে থাকে, যদি বিস্ফোরক বাংলাদেশ সীমান্ত দিয়ে যায়, যদি সরকারি কর্মকর্তারা জড়িত থাকে, যদি বাংলাদেশের তদন্ত স্বচ্ছ না হয়, তাহলে ভারত আন্তর্জাতিকভাবে সমর্থন নিয়ে একটি সীমিত সামরিক পদক্ষেপও নিতে পারে। দিল্লির লালকেল্লার হামলা শুধু একটি সন্ত্রাসী ঘটনা নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির নতুন মোড়। যদি তদন্তে বাংলাদেশ যোগ প্রমাণ হয়, এশিয়ার মানচিত্রে এক নতুন উত্তেজনা তৈরি হবে। ভারত শুধু পাকিস্তানকে নয়, এক নতুন দিককেও হুমকি হিসেবে দেখছে। কিন্তু সত্যটা কি? বাংলাদেশ কি জড়িত, নাকি এটি দক্ষিণ এশিয়ার নতুন ষড়যন্ত্র? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।